Hello and welcome to the video lecture on aromatic nucleophilic substitution. এটা SNU AR এর স্টাডি মেটেরিয়াল 1 এর উপর বেস করে করা এবং এখানে আমরা aromatic electrophilic substitution এর যে কাউন্টারপার্ট নিউক্লিওফিলিক কাউন্টারপার্ট সেটা নিয়ে আলোচনা করব। তো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা আমাদের জানা আছে, সেটা SN1 SN2 এই রিঅ্যাকশনগুলো আমরা পড়েছি। তার একটা এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, যেখানে ইথাইল ক্লোরাইডের সাথে মিথক্সাইড আয়নের রিঅ্যাকশন হচ্ছে। এটা একটা টিপিক্যাল SN2 রিঅ্যাকশন, সেকেন্ডারি কার্বনের উপরে একটা স্ট্রং নিউক্লিওফাইল দিয়ে রিঅ্যাকশন। মিথক্সাইডটা হচ্ছে নিউক্লিওফাইল, ইলেকট্রোফাইল হচ্ছে ক্লোরোইথেন। আমার প্রোডাক্ট হচ্ছে মিথক্সি ইথেন, একটা ইথার, এবং এই ক্লোরাইড আয়ন যেটা বেরিয়ে এসছে সেটাকে আমরা নিউক্লিওফিউজ বলি বা লিভিং গ্রুপ বলি। এটাকে আমরা SN2 বলতে পারি কারণ এটা একটা স্টেপে হয়, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বাইমলিকিউলার, সেই জন্য। এখন অ্যালকিল হ্যালাইডের ক্ষেত্রে এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন যতটা ইজিলি হয়, ভিনাইল কিংবা ফিনাইল হ্যালাইডের জন্য মোটেও অতটা ইজিলি হয় না, এবং সেটাও আমরা যখন SN1 SN2 পড়েছিলাম তখন দেখেছিলাম। তার কারণ এক নম্বর হচ্ছে SN2 রিঅ্যাকশনটা ডিফিকাল্ট, বিকজ ফিনাইল হ্যালাইডের জন্য বা ধরো ক্লোরোবেনজিন যদি নেওয়া হয় কিংবা ভিনাইল ক্লোরাইড যদি নেওয়া হয়, তো ফিনাইল হ্যালাইডের জন্য বা ক্লোরোবেনজিনের জন্য নিউক্লিওফাইল এই ব্যাকসাইড অ্যাটাকটা করতে পারে না, কারণ ব্যাকসাইডটা ব্লকড হয়ে আছে বিকজ অফ দ্য কার্বন ফ্রেমওয়ার্ক, অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার ইজ লটস অফ ইলেকট্রনস হিয়ার, পাই ইলেকট্রন ডেন্সিটি অনেক বেশি আছে, তাহলে এখানে অ্যাটাক করতে গেলে নিউক্লিওফাইলের রিপালশন হয়, ইলেকট্রোস্ট্যাটিক রিপালশন হয়। SN1 রিঅ্যাকশনও অ্যারোমেটিক রিং এর উপরে হওয়া বা এই ধরনের ভিনাইল ক্লোরাইডের উপরে হওয়া খানিকটা দুরূহ ব্যাপার, তার কারণ এখান থেকে এই ক্লোরাইড আয়নকে বার করলে ফিনাইল ক্যাটায়ন পড়ে থাকে। এখানে যদি অত্যন্ত ভালো লিভিং গ্রুপ না থাকে, তাহলে সেই ধরনের আনস্টেবল ভিনাইল ক্যাটায়ন বা অ্যারাইল ক্যাটায়ন তৈরি হওয়া অসম্ভব, অ্যাক্টিভেশন এনার্জি খুব বেশি। এবং এই যে ধরো এই জায়গাটা যদি ক্লোরিন থাকে, তাহলে সেই ক্লোরিনের লোন পেয়ার কিন্তু এই বেঞ্জিন রিংয়ের সাথে বা এই কার্বন কার্বন ডাবল বন্ডের সাথে কনজুগেশনে আসতে পারে, যার ফলে এই কার্বন ক্লোরিন বন্ডটার পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হয়, যেটা এই সব জায়গায় হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এখানে কোনো অ্যাকসেপ্টর অরবিটাল সেই অর্থে নেই। তো এই ডাবল বন্ড ক্যারেক্টার তৈরি হওয়ার ফলে এই বন্ডটা একটু স্ট্রঙ্গার হয়ে যায় এবং তার ফলে এই রিঅ্যাকশনটা ডিফিকাল্ট হয়ে পড়ে। আমরা এখানে যেহেতু অ্যারোমেটিক রিংয়ের উপরে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন নিয়ে কথা বলছি, তাই আমরা এই তিনটে লজিক ক্লোরোবেনজিনের জন্য প্রয়োগ করলাম। এটা কিন্তু ভিনাইল ক্লোরাইডের জন্য একই রকমভাবে এই কথাগুলো পাওয়া যেতে পারে। হাউএভার, অ্যারাইল ক্লোরাইডের ক্ষেত্রে এই ধরনের SN2 টাইপ রিঅ্যাকশন না হলেও নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনে তারা পার্টিসিপেট করতে পারে, প্রোভাইডেড কয়েকটা কন্ডিশন যদি মিট করা হয়। সেই কন্ডিশনগুলো কি সেটা আমরা দেখছি, কিন্তু তার আগে দুটো এক্সাম্পল দেখা যাক। এবং এই এক্সাম্পলগুলোতে যে মেকানিজমটা অপারেট করে সেই মেকানিজমটা SN2 বা SN1 এর থেকে সম্পূর্ণ আলাদা। এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে একটা ট্রাই সাবস্টিটিউটেড বেঞ্জিন রিং, যেখানে ক্লোরিন লিভিং গ্রুপ রয়েছে আর তার রেসপেক্টে অর্থ এবং প্যারা পজিশনে দুটো ইলেকট্রন উইথড্রয়িং নাইট্রো গ্রুপ রয়েছে। আমরা ইথাইল সায়ানো অ্যাসিটেট থেকে ডিরাইভড অ্যানায়ন, আমরা জানি যে এই পজিশনে যদি হাইড্রোজেন থাকে তাহলে সেটা খুব অ্যাসিডিক, বিকজ সায়ানাইড এবং CO2-টির ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট তাকে এখানে নেগেটিভ চার্জ তৈরি হতে সাহায্য করে। কার্বন অ্যাসিড হিসেবে এগুলো অত্যন্ত অ্যাসিডিক, এবং সেইখান থেকে ডিরাইভড তার কনজুগেট বেস, সেইটাকে নিউক্লিওফাইল হিসেবে কাজে লাগানো হচ্ছে এবং ক্লোরাইডটা ডিসপ্লেসড হয়ে গেছে, বেঞ্জিন রিংয়ের ওপর থেকে ক্লোরাইড বেরিয়ে গেছে, অ্যারোমেটিসিটি কিন্তু রিজার্ভড হয়েছে। আবার তারপরের এক্সাম্পলটা হচ্ছে ক্লোরিনের জায়গায় ফ্লোরিন, বাকি সব একই রকম। ইনকামিং নিউক্লিওফাইলটা এবার নিউট্রাল নিউক্লিওফাইল, ডাইমিথাইলামিন, এখান থেকে বেরিয়ে আসছে ফ্লোরাইড, আর ডাইমিথাইলামিন অ্যাটাক করার পরে এখানে তৈরি হয়েছে একটা এনিন ডাইমিথাইল অ্যানিলিন ডেরিভেটিভ, তার মানে এখান থেকে একটা হাইড্রোজেন বেরিয়েছে, এই হাইড্রোজেন আর ফ্লুরাইড এই মিলে তৈরি হয়েছে HF। এই ধরনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনগুলো ফান্ডামেন্টালি SN1 বা SN2 যেটা আমরা অ্যালিফ্যাটিক সিস্টেমের জন্য দেখে থাকি তাদের থেকে সম্পূর্ণ আলাদা, এবং এদেরকে বলা হয় অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, বিকজ এটা অ্যারোমেটিক রিংয়ের উপরে হচ্ছে। এটা আমরা SNAR বা SNUAR বলে থাকি, এবং সেগুলো কিছু স্পেসিফিক কন্ডিশনে হয়ে থাকে। এখন আমরা এটা জানি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলে, যদি একটা অ্যারোমেটিক রিংয়ের মধ্যে আমরা ইন্ট্রোডিউস করি সেই ধরনের গ্রুপ, তাহলে তার হোমো এনার্জি নামবে, লুমো এনার্জি নামবে, কারণ সমস্ত অরবিটাল এনার্জি নামবে। লুমোর এনার্জি নামা মানে সেটা যথেষ্ট পরিমাণে ইলেকট্রোফিলিক হয়ে পড়বে, আর হোমোর এনার্জি নেমে যাওয়া মানে তার নিউক্লিওফিলিসিটি কমে যাবে। আমরা এর আগে যা অ্যারোমেটিক রিংয়ের রিয়াকশন যা দেখেছি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, সেখানে
অ্যারোমেটিক রিংটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করছিল, অর্থাৎ সেখানে হাই হোমো হলে বেটার। সেই জন্য সেখানে ইলেকট্রন রিলিজিং গ্রুপ দিলে, যেমন OH, NH2, NHCOCH3, OCOCH3 এই ধরনের গ্রুপ দিলে, OMe এই ধরনের গ্রুপ দিলে তারা অ্যাক্টিভেটেড হয়ে যেত টুয়ার্ডস ইলেকট্রোফাইল। এখানে আমরা উল্টো দেখব, তার কারণ এখানে বাইরে থেকে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তার মানে আমার বেঞ্জিন রিংয়ে যেখানে অ্যাটাক করবে সেখানে লুমোটা লো হওয়া দরকার। লুমো তখনই লো হতে পারে যদি আমরা সেখানে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিই, এবং সেই জন্যই দেখা যাচ্ছে এই সিরিজ অফ রিয়াকশানে যত আমরা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সংখ্যা বাড়াচ্ছি তত রিয়াকশনটা ফেসিলিটেটেড হচ্ছে। রিয়াকশন যে রেটটা বাড়ছে বা রিয়াকশনটা যে ফেসিলিটেটেড হচ্ছে আমি কি করে বুঝলাম? দেখো এখানে প্রথমে একটা ক্লোরিন, তার রেসপেক্টে অর্থ পজিশনে একটা নাইট্রো ছিল, তারপরে অর্থ এবং প্যারা পজিশনে দুটো আছে, তারপর দুটো অর্থ এবং একটা তিনটে পজিশনে তিনটে আছে। আমরা যখন রিয়াকশন করছি প্রতি ক্ষেত্রেই Cl বেরিয়ে গিয়ে OH ঢুকছে, প্রোডাক্ট আলাদা, তার কারণ স্টার্টিং মেটেরিয়ালটা তো আলাদা, কিন্তু নাইট্রোফেনলের ডেরিভেটিভ তৈরি হচ্ছে, কখনো অর্থ নাইট্রোফেনল, কখনো অর্থ প্যারা ডাইনাইট্রোফেনল, কখনো 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, এই ধরনের জিনিস তৈরি হচ্ছে। কিন্তু রিয়াকশনটা খেয়াল করো, অ্যাকুয়াস সোডিয়াম বাইকার্বনেট দিয়ে প্রথমটার ক্ষেত্রে যেখানে কেবলমাত্র একটা নাইট্রো আছে সেখানে 135 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগলেও যখন তিনটে নাইট্রো আছে, অর্থাৎ 2-chloro-135 ট্রাইনাইট্রোবেনজিন যদি হয় বা 2,4,6 ট্রাইনাইট্রোক্লোরোবেনজিন যদি তুমি ভাবো, তাহলে এই অ্যাকুয়াস সোডিয়াম বাইকার্বনেট দিয়ে মাত্র 35 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়ার্ম করলেই এই রিয়াকশনটা হয়ে যাচ্ছে। তা ডেফিনেটলি যত ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সংখ্যা বাড়ছে তত রেট অফ দ্য রিয়াকশন বাড়ছে। এবং এখানে এই যে পজিশনটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের সঙ্গে এর একটা ফান্ডামেন্টাল তফাৎ আছে। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে আমরা ধরো যদি টলিনের উপর কোনো রিয়াকশন করি তাহলে তার রেসপেক্টে অর্থ এবং প্যারা পজিশনে ইলেকট্রোফাইলটা ঢোকে। আর এখানে দেখো নাইট্রোর রেসপেক্টে অর্থ পজিশন, এবং যে কোনো অর্থ পজিশন নয়, যে অর্থ পজিশনে ক্লোরিনটা আছে এই পজিশনটাকে যদি আমরা ইপসো বলি তাহলে একদম সেইখানেই কিন্তু ইনকামিং নিউক্লিওফাইল OH ঢুকেছে। অ্যাকুয়াস সোডিয়াম বাইকার্বনেট মানে সেখানে NaOH আছে, NaOH এবং H2CO3, H2CO3 উইক অ্যাসিড, NaOH স্ট্রং বেস, তাহলে মিডিয়াম অ্যালকালাইন হবে, এবং এই OH মাইনাসটাই কিন্তু ইনসিটু জেনারেটেড OH মাইনাসটাই হচ্ছে নিউক্লিওফাইল, তাই ওইখানে OH ঢুকছে, OH মাইনাস ঢুকছে। তো ইপসো পজিশনে ঢুকছে সব জায়গাতে। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের সংখ্যা বাড়ছে, শুধু তাই নয়, এর একটা পজিশনালের ব্যাপার আছে। অর্থ এবং প্যারা পজিশনে যদি থাকে তবেই কিন্তু রিয়াকশনটা ফেসিলিটেটেড হবে, এবং সেটার প্রমাণ হচ্ছে তুমি যদি মেটাক্লোরো নাইট্রোবেনজিন বা মেটা নাইট্রোক্লোরোবেনজিন বা 1-chloro-3-nitrobenzyl নাও, সেখানে তুমি অ্যাকুয়াস সোডিয়াম বাইকার্বনেট দিয়ে অর্থটার জন্য 135 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে রিয়াকশন হয়, কিন্তু মেটাটার জন্য কিন্তু তুমি রিয়াকশন পাবে না, অর্থাৎ রিয়াকশনটা রিজিও সিলেক্টিভ, অর্থাৎ রিয়াকশনটার সাবস্টিটিউশন রিয়াকশনের একটা রিজিও সিলেক্টিভিটি ইস্যু আছে। ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে রিয়াকশন ফেসিলিটেটেড হয়, সেটা আমরা বুঝতে পারি কেন, কারণ লুমো নামছে, কিন্তু সেটা যেখানে সেখানে থাকলে হবে না, লিভিং গ্রুপের রেসপেক্টে অর্থ এবং প্যারা পজিশনে থাকতে হবে। এইটা বুঝতে গিয়ে আমাদেরকে যে মেকানিজমটা দেওয়া হয়েছে সেই মেকানিজমটা হচ্ছে সোজা কথায় বলতে গেলে একটা 2 স্টেপ মেকানিজম, যেটা আমরা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের ক্ষেত্রেও দেখেছিলাম, এবং এই মেকানিজমটাকে আমরা নাম দিয়েছি অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম। এখানে প্রথমে এই যে ইপসো কার্বন যেখানে লিভিং গ্রুপ আছে সেখানে নিউক্লিওফাইল অ্যাটাক করে, তার মানে বেঞ্জিন রিং এর ভেতরে ইলেকট্রন ঢুকছে, তাহলে বেঞ্জিন রিং এর যে অ্যারোমেটিসিটি সেটা এখন নষ্ট হবে, আমরা একটা নেগেটিভলি চার্জড ইন্টারমিডিয়েট পাবো। এটাও একটা সিগমা কমপ্লেক্স হিসেবে বলা যেতে পারে। পজিটিভলি চার্জ সিগমা কমপ্লেক্সের বিপরীতে আমরা এখানে একটা নেগেটিভলি চার্জ সিগমা কমপ্লেক্স পেলাম। এই নেগেটিভলি চার্জ সিগমা কমপ্লেক্স, এটাকে অনেকে জ্যাকসন মেইজেনহেইমার কমপ্লেক্স বলে থাকেন। এই সিগমা কমপ্লেক্সটার বিভিন্ন রেজোন্যান্স ফর্ম আমরা এখানে এঁকেছি, এবং এখান থেকে একটা জিনিস পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেন অর্থ এবং প্যারা এই পজিশনে ইলেকট্রন উইথড্রয়িং গুলো থাকাটা খুব জরুরি। অর্থ পজিশনে বা প্যারা পজিশনে যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে কেবলমাত্র সেই পজিশনগুলোতেই কিন্তু নেগেটিভ চার্জটা আসছে, যেমন ধরো এখানে এসছে, এখানে এসছে, এখানে এসছে, এবং যখন এখানে এসছে পার্টিকুলারলি এই সাবস্ট্রেটের জন্য আমরা নাইট্রোকে কাজে লাগিয়ে তার ইলেকট্রন উইথড্রয়িং মাইনাস-আর এফেক্টকে দেখাতে পারছি, এবং তার ফলে এক্সটেন্ডেড কনজুগেশন হচ্ছে, যার ফলে সিগমা কমপ্লেক্সটা স্টেবিলিটি লাভ করছে। কিন্তু ইভেনচুয়ালি এটা তো একটা কোনো জায়গায় পৌঁছবে, কারণ এটার অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে গেছে। সামহাউ একে অ্যারোমেটিসিটি যদি ফেরত আনতে হয় তাহলে এই ক্লোরাইড মাইনাসকে ইজেক্ট করতে হবে। এইটা হচ্ছে তোমার এলিমিনেশন স্টেপ, আর প্রথম যখন OH মাইনাস অ্যাড হয়েছিল সেটা হচ্ছে অ্যাডিশন স্টেপ। তাহলে তোমার প্যারানাইট্রোফেনল কম্পাউন্ডটা তৈরি হলো। এই রিয়াকশন মিডিয়ামে হয়তো এমন হতে পারে যে প্যারানাইট্রোফেনল হয়তো খানিকটা ডিপ্রোটনেটেড অবস্থায় থাকবে, তারপরে সেটাকে অ্যাসিডিফাই করলে তুমি তার থেকে প্যারানাইট্রোফেনল কম্পাউন্ডটা পাবে, কারণ প্যারানাইট্রোফেনল যথেষ্ট অ্যাসিডিক। সোডিয়াম বাইকার্বনেট দিয়ে প্যারানাইট্রোফেনল থেকে বুদবুদ বেরোতে দেখা যায়, কার্বন ডাইঅক্সাইডের বুদবুদ বেরোয়,
কারণ প্যারানাইট্রোফেনলের নাইট্রো গ্রুপের প্রেজেন্সের জন্য এই হাইড্রোজেনের অ্যাসিডিটি অনেক বেশি কম্পেয়ার টু নর্মাল ফেনলের থেকে অনেকটাই বেশি। তো এই অ্যাডিশন এলিমিনেশন মেকানিজম এটাকে আমরা আরেকটু অন্যভাবেও দেখতে পারি। আমরা যদি একটু পুরনো দিকে ভাবি, আমাদের পুরনো পড়া বা কার্বনিল কেমিস্ট্রিতে যে অ্যাসাইল সাবস্টিটিউশন রিয়াকশনটা আছে, যেমন এস্টারের হাইড্রোলিসিস, অ্যামাইডের হাইড্রোলিসিস, অ্যাসিড ক্লোরাইডের হাইড্রোলিসিস, সেই রিয়াকশনগুলো বা এস্টারিফিকেশন রিয়াকশনটাও খানিকটা। তো সেখানে একটা নিউক্লিওফাইল যদি একটা কার্বনিল কার্বনের উপর অ্যাটাক করে, যে কার্বনিল কার্বনের অক্সিডেশন স্টেটটা হচ্ছে এস্টার, অ্যাসিড ক্লোরাইড বা এই জাতীয় জিনিসের মতো, এবং এখানে একটা লিভিং গ্রুপ রয়েছে, তাহলে প্রথমে সেখানে কার্বনিল বন্ডটা ভেঙে গিয়ে সেখানে টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট তৈরি হয়। এই টেট্রাহাইড্রাল ইন্টারমিডিয়েট আবার কিক ব্যাক করে, ও মাইনাসটা কিক ব্যাক করে, তার কারণ কার্বন অক্সাইড ডাবল বন্ডটা স্ট্রঙ্গার, ওটা রিফর্ম করতে চায়, এবং সেখানে যদি এনইউ মাইনাস বেরিয়ে যায় তাহলে রিয়াকশন আবার ফেরত চলে যাবে যেখানে থেকে এসেছিল। আর যদি এক্সট্রা গুড লিভিং গ্রুপ হয় তাহলে এক্স মাইনাস ইজেক্ট করে দিয়ে ও এনইউকে রেখে দেবে এবং এক্স মাইনাস লিভিং গ্রুপ হিসেবে বেরিয়ে যাবে। এটাকে আমরা বলে থাকি নিউক্লিওফিলিক অ্যাসাইল সাবস্টিটিউশন। এই গ্রুপটা তো অ্যাসাইল গ্রুপ, তো অ্যাসাইল গ্রুপ সাবস্টিটিউটেড হলো, এক্স এর জায়গায় এনইউ চলে এলো। এবং এটারই যদি আমি একটা ভিনাইলগাস অ্যানালগের কথা ভাবি, অর্থাৎ যদি এক্সটাকে সরাসরি কার্বনিল কার্বনের সঙ্গে না জুড়ে এক্স আর কার্বনিল কার্বনের মধ্যে যদি একটা ভিনাইল গ্রুপ জুড়ে দিই, তাহলে নিউক্লিওফিলিক অ্যাডিশন হবে। এটাকে আমরা 1,2 এডিশন টাইপ বলতে পারি। ঠিক তেমনই এটাকে তাহলে আমরা 1,4 এডিশন বলবো। 1,4 এডিশন এর আগে আমরা যা দেখেছি সেখানে এই 1,4 এডিশন হয়ে এনলেট তৈরি হয়ে তারপরে জাস্ট প্রোটনেশন এইসব হচ্ছিল, কিন্তু তখন এই বিটা কার্বনে কোনো লিভিং গ্রুপ ছিল না। এখানে একটা লিভিং গ্রুপ এখানে আছে, এবং সেই জন্য এই যে এনলেট আয়ন তৈরি হয়েছে, এই এনলেট আয়ন আর কিছু করার আগে কিক ব্যাক করে এই এক্স মাইনাসকে বের করে দেবে, যেটা এখানেও করছে। এটা তার ভিনাইলগাস অ্যানালগ। এখানে অ্যাডিশন, আবার এলিমিনেশন, এবং দেখো এক্স এর জায়গায় এনইউ ইনস্টলড হয়ে গেছে। তো আমি যদি আমার যে অর্থ সাবস্টিটিউটেড নাইট্রোবেনজিনটা ছিল যেখানে এক্সট্রা একটা লিভিং গ্রুপ, তার দিকে যদি তাকাও, দেখো এই ব্লু কালারের হাইলাইট পোর্শনটা সম্পূর্ণভাবে মিলে যাচ্ছে। কারণ অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে তুমি ভিনাইলগাস অ্যাসাইল সাবস্টিটিউশনের সঙ্গে তুলনা করে সেটাকে তুমি রেশনালাইজ করতে পারো। এবং এখানে অবভিয়াসলি একটা লিভিং গ্রুপ তো থাকতে হবে। লিভিং গ্রুপ যদি না থাকে তাহলে এই রিয়াকশন হওয়া মুশকিল আছে। যদিও হাইড্রোজেনকে এইচ মাইনাসকে ইজেক্ট করে দিয়েও রিয়াকশন হয়, সেটাও আমরা দেখবো পরে। আর এই যে নাইট্রো গ্রুপ, এইটা থাকা দরকার, কারণ যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ কেউ না থাকে তাহলে এই নেগেটিভ চার্জকে সামলাবে। শুধু নাইট্রো নয়, এখানে SO2Me, CF3, সায়ানাইড, COMe এই ধরনের গ্রুপ যদি থাকে তাহলে এই ধরনের রিয়াকশনগুলো হতে পারে। COMe এর ক্ষেত্রে আবার একটু সমস্যা আছে, কারণ COMe নিজের কার্বনিলটা একটা ইলেকট্রোফিলিক স্পিসিস। তো এমন গ্রুপ রাখতে হবে যার বেঞ্জিন রিং এর উপরে নিউক্লিওফাইল এসে অ্যাটাক করার ক্ষমতা তার বেশি থাকবে। এমন কোনো গ্রুপ রাখা মুশকিল যেখানে এই নিউক্লিওফাইলটা এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের যে ইলেকট্রোফিলিক অ্যাটম, যেমন যদি সেটা কার্বনিল কার্বন হয়, তাহলে সেখানে দুম করে অ্যাটাক করে ফেলতে পারে। এখানে আমরা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের একটা ছোট্ট এক্সাম্পল দেখছি, যেখানে এই কোশ্চেনটা SN1 SN2 পড়ার সময়ও আসতো। সেটা হচ্ছে অ্যানিসোল তৈরি করার সময় আমরা যদি ইথার লিঙ্কেজটাকে টার্গেট করি, তাহলে কোন কার্বন অক্সিজেন বন্ডটাকে টার্গেট করলে আমার সুবিধা। আমি উইলিয়ামসন ইথার সিনথেসিসের কথা যদি ভাবি, তাহলে আমার একটা অ্যালকক্সাইড বা অ্যারাইল ফেনক্সাইড এই জাতীয় জিনিস একটা থাকবে, আর তার সাথে আমার একটা ইলেকট্রোফাইল থাকবে। তার মানে একটা আরও মাইনাস থাকবে, তার সাথে একটা RX এর রিয়াকশন করবো, তাহলে আর তৈরি হবে। তো এখানে আছে আমার ফিনাইল একদিকে, আরেকদিকে মিথাইল। যদি আমি এই ডিসকানেকশনটার কথা ভাবি, তাহলে ফিনাইল রিং এর পার্টটা ইলেকট্রোফাইল থেকে আসবে ক্লোরোবেনজিন, আর মিথাইলের পার্টটা আসবে মিথক্সাইড থেকে। বাট দ্যাট উড বি আ ব্যাড চয়েস, তার কারণ এই সিস্টেমের ওপরে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নেই নেগেটিভ চার্জকে স্টেবিলাইজ করার মতো। তাহলে এইটা কিন্তু ব্যাড চয়েস হবে। এটা যথেষ্ট পরিমাণে ইলেকট্রোফিলিক নয় টু টেক পার্ট ইন আ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন উইথ মেথক্সাইড। খুব স্ট্রং বেস দিলে অন্যরকম রিয়াকশন হয়, সেগুলো আমরা পরে পড়বো, কিন্তু মিথক্সাইড দিয়ে এখানে কোনো রিয়াকশন হওয়া মুশকিল আছে। এবং সেই জন্যই কিন্তু এই যে নাইট্রো গ্রুপ বা ইত্যাদি এদের প্রেজেন্সটা আমরা বলি যে এই যে অ্যারোমেটিক রিংটাকে সেটাকে অ্যাক্টিভেটেড করে দিচ্ছে টুয়ার্ডস নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। যেমন বেঞ্জিনকে মিথাইল গ্রুপ বা NH2 বা OMe বা OR বা OH এরা যেরকম ইলেকট্রোফাইলের প্রতি অ্যাক্টিভেটেড করে দেয়, ঠিক তেমনই এই ফিনাইল রিংটাকে এই নাইট্রো বা কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ এই লিভিং গ্রুপের রেসপেক্টে অর্থ বা প্যারা পজিশনের থেকে অ্যাক্টিভেটেড করে তোলে টুয়ার্ডস আ নিউক্লিওফিলিক অ্যাটাক।
সেই জন্য এটাকে অ্যাক্টিভেটেড নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও বলা হয়, অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনও বলা হয়। যাই হোক, তার মানে এটা কাজ করবে না। অন্যদিকে যদি তাকে যদি বিটা দেখি, তাহলে এই মিথাইলটা আসবে ইলেকট্রোফাইল পার্ট থেকে, মিথাইল আয়োডাইড, আর এইদিকে নিউক্লিওফিলিক পার্ট থেকে আসবে ফেনক্সাইড। তো সেটা যদি হয় তাহলে ইট ইজ এ ভেরি গুড চয়েস, তার কারণ ফেনল থেকে ফেনক্সাইড বানানো খুব সোজা। ফেনল কিউমিন ফেনল প্রসেস করে বানায়, সেটাও আমরা পরে শিখবো। যাই হোক, আর মিথাইল আয়োডাইড তো অ্যাভেলেবল আমার কাছে। তো মিথাইল আয়োডাইডের উপরে SN2 রিয়াকশন যদি না হয় তো আর কার উপরে হবে? মিথাইল আয়োডাইডের উপর সবচেয়ে ভালো হয়। তাহলে এটা অবভিয়াসলি ভেরি গুড চয়েস, ইট ইজ এ ভেরি ব্যাড চয়েস। কারণ যেহেতু তোমার অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সিস্টেমটা আছে, তাই এই কোশ্চেনটা কিন্তু এই বছরও আসতে পারে। তো এই হচ্ছে সেই মেইজেনহেইমার নামক ফিজিক্যাল অর্গানিক কেমিস্ট্রের একটা প্রতিকৃতি আমরা এখানে দিয়েছি, যিনি জ্যাকসনের সঙ্গে মিলে জ্যাকসন মেইজেনহেইমার কমপ্লেক্স তৈরি করেছিলেন, যেটা আমরা ওয়েল্যান্ড ইন্টারমিডিয়েট বলে জানি আমাদের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিকের ক্ষেত্রে। সেটা এখানে জ্যাকসন মেইজেনহেইমার কমপ্লেক্স, দ্য নেগেটিভলি চার্জ কমপ্লেক্স। এবার যদি কোনো কারণে এমন সিস্টেম হয় যেখানে তোমার এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা ঠিকঠাক করে নেগেটিভ চার্জটাকে স্টেবিলাইজ করতে পারছে না ফর হোয়াট এভার রিজন, তাহলে কিছু অ্যাবনর্মাল রেজাল্টস তুমি পেতে পারো। সেরকম দুটো এক্সাম্পল আমরা এখানে দিয়েছি, এই দুটোই পরীক্ষায় আসে। একটা কোশ্চেন হচ্ছে যে এই কম্পাউন্ড এটা 4 ব্রোমো 2,6 ডাইমিথাইল নাইট্রোবেনজিন, তার মানে এর রেসপেক্টে নাম্বারিং হচ্ছে 1 2 3 4 5 6, 4 ব্রোমো 2,6 ডাইমিথাইল নাইট্রোবেনজিন, তার অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রেট একটা সার্টেন কন্ডিশনে মাপা হয়েছে। ওই একই কন্ডিশনে 4 ব্রোমো নাইট্রোবেনজিনের রেটও মাপা হয়েছে। দেখা গেছে যে এইটা বহু গুণ ফাস্ট রিঅ্যাক্ট করে, মাচ ফাস্ট, কনসিডারেবলি ফাস্ট। কেন? তার কারণ হচ্ছে আমরা যদি এইভাবে ভাবি যে অ্যাডিশন এলিমিনেশন প্রসেসটার ক্ষেত্রে এই জ্যাকসন মেইজেনহেইমার কমপ্লেক্সটা হচ্ছে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট, তাহলে এই অ্যাডিশন স্টেপটা বা এলিমিনেশন স্টেপটা যেটাই রিডিটারমিনিং স্টেপ হোক না কেন, সেই টিএসটা হ্যামন্ডস পস্টুলেট অনুযায়ী ওই রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েটের মতো দেখতে হবে। তাহলে রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট যত স্টেবিলাইজড হবে, আরডিএস ট্রানজিশন স্টেট ততটাই স্টেবিলাইজড হবে, রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জি ততটাই কমবে, রেট অফ দ্য রিঅ্যাকশন ততটাই বাড়বে। তাহলে কোনো কারণে নিশ্চয়ই এখানে ওই জ্যাকসন মেইজেনহেইমার কমপ্লেক্সটি স্টেবিলাইজড হতে পারছে না। কেন পারছে না? তার অবভিয়াস কারণ হচ্ছে নাইট্রোর পাশে যদি দুটো মিথাইলকে তুমি বসিয়ে রাখো, তাহলে এই দুটো মিথাইলের স্টেরিক হিন্ড্রেন্সের জন্য নাইট্রো তো ঠিক প্লেনে থাকতে পারবে না, এবং সে আউট অফ প্লেন হয়ে যাবে। যদি বেঞ্জিন নিয়ের সাথে নাইট্রো আউট অফ প্লেন হয়ে যায়, যদি জেড ইজ ইকুয়াল টু মিথাইল হয়, তাহলে সে আউট অফ প্লেন হয়ে যাবে। এবং আউট অফ প্লেন হয়ে গেলে এই ধরনের রেজোনেন্স স্ট্রাকচার সে দেখাবে কি করে? কারণ এই যে নেগেটিভ চার্জটা এসছে, এটাকে যদি এখানে ঘোরাতে হয়, তাহলে নাইট্রোজেনের পি অরবিটালটাকে তো এই পি অরবিটালের সঙ্গে প্যারালাল হতে হবে। দ্যাট ডিমান্ডস প্ল্যানারিটি অফ দ্য হোল নাইট্রো গ্রুপ। If that cannot be achieved, then this resonance will be compromised. If that conjugation is hampered, then the sigma complex or the Jackson-Meisen-Heimer complex will be very high in energy compared to the situation যেখানে নাইট্রোর এখানে প্ল্যানার হতে কোনো সমস্যা নেই। তার মানে এই নাইট্রোটা অনেক বেশি ভালো এফিশিয়েন্টলি সিগমা কমপ্লেক্সকে স্টেবিলাইজ করতে পারে, এই নাইট্রোটা স্টেরিক হিন্ড্রেন্সের জন্য পারে না। তাহলে রেট অফ দ্য রিঅ্যাকশন কার বেশি হবে? অবভিয়াসলি এটা বেশি হবে যেখানে সিগমা কমপ্লেক্সটা মোর স্টেবল। আরেকটা ইন্টারেস্টিং প্রবলেম, সেখানে তোমার নাইট্রো আছে, ক্লোরিনও আছে, কিন্তু লিভিং গ্রুপ হচ্ছে অ্যাকচুয়ালি NO2। এটা কিন্তু ইনফ্যাক্ট দেখা যায় বহু রিয়াকশনের ক্ষেত্রে NO2 ইটসেলফ একটা লিভিং গ্রুপ, এবং এখানে এই NO2 গুলো দেখো, খেয়াল করে দেখো, এই ক্লোরিনগুলো এই নাইট্রো রেসপেক্টে হচ্ছে মেটা, তার মানে এই নাইট্রো এই ক্লোরিনগুলোর লিভেবিলিটিকে ইমপ্রুভ করতে পারে না। আর এই নাইট্রোটা কিন্তু এদের রেসপেক্টে অর্থ, হাউএভার এই নাইট্রো রেসপেক্টে প্যারা। তো ইথানোলিক অ্যামোনিয়া দিয়ে যখন রিয়াকশন করেছে, তখন দেখেছে যে দুটো নাইট্রোর মধ্যে একটা নাইট্রো উড়ে যাচ্ছে, এবং ব্লু কালারের নাইট্রো, যেটা নাকি দুটো ক্লোরিন দিয়ে স্যান্ডউইচ হয়ে বসে আছে, সেইটা উড়ে যাচ্ছে। যেটা মেটা পজিশনে আছে ক্লোরিনের রেসপেক্টে, সেটা উঠছে না। এখানে লিভিং গ্রুপ হিসেবে NO2 মাইনাস বেরোবে, যেটা HNO2 তৈরি করবে, এবং এটা অ্যামোনিয়ার সঙ্গে রিয়াকশন করে একটা ডাইজোটাইজেশন রিয়াকশন হবে, এখানে নাইট্রোজেন প্লাস H2O তৈরি হবে। তা ব্লু কালারের নাইট্রোটা কেন বেরোলো, ব্ল্যাক নাইট্রোটা কেন বেরোলো না? কারণ এটাও তো এর রেসপেক্টে প্যারা, এও তো এর রেসপেক্টে প্যারা। তার কারণ হচ্ছে এই নাইট্রোটাই দুটো ক্লোরিনের সঙ্গে ধাক্কাধাক্কিতে আউট অফ প্লেন হয়ে বসে আছে। তার ফলে যদি NH2 অ্যামোনিয়া যদি এখানে অ্যাটাক করে, তাহলে যে সিগমা কমপ্লেক্স তৈরি হবে, অ্যামোনিয়া অ্যাটাক করার পর আমি এখান থেকে প্রোটনটা ছেড়ে দিয়েছি অবভিয়াসলি, তাহলে নেগেটিভ চার্জ যখন এইখানে আসবে, এই নাইট্রোর কোনো সমস্যা নেই, ওকে স্টেবিলাইজ করতে পারবে, এবং এই ধরনের স্টেবিলাইজেশন আমরা দেখতেই পাবো। হাউএভার যদি অ্যামোনিয়া এখানটায় অ্যাটাক করতে পারে, কিন্তু তাহলে যখন নেগেটিভ চার্জ এইখানে আসবে, এই নাইট্রো তো এই ক্লোরিনের জ্বালায় এই প্লেনে থাকতে পারছে না, তাহলে তো ঘুরে গেছে, তাহলে ওকে স্টেবিলাইজ করতে পারছে না, লেস এফিশিয়েন্ট কনজুগেশন। তার মানে ওই সিগমা কমপ্লেক্সটা, অর্থাৎ এই সিগমা কমপ্লেক্সটা কিন্তু ডিস্টেবিলাইজড, বিকজ দিস ব্লু কালার নাইট্রো ইজ আউট অফ দ্য প্লেন। অ্যাজ এ রেজাল্ট এই সিগমা কমপ্লেক্সের থেকে এই সিগমা কমপ্লেক্স অনেক বেশি স্টেবিলাইজড, এবং রিয়াকশনটা রিজিও সিলেক্টিভলি এই নাইট্রোকে এখানটা অ্যাটাক না করে এইটাকে অ্যাটাক করবে এবং লিকুইডেট করে দেবে।
পরের এক্সাম্পলটাও তাই। এখানে তাও তোমার কিছু কনফিউশন হতে পারে যে ক্লোরিন বেরোবে না নাইট্রো বেরোবে, এখানে কোনো চান্সই নেই, কারণ আছে দুটো নাইট্রো, একটার একটা রেসপেক্টে অর্থ। এই নাইট্রোটা সামান্য স্টেরিক হিন্ড্রেন্সে ভুগছে, কারণ এই দিকটা ফাঁকা হলেও এখানে একটা নাইট্রো আছে। হাউএভার এই নাইট্রোর অবস্থা ঢিলে, তার কারণ এই নাইট্রো এদিকের নাইট্রোকে দেখতে পাচ্ছে আর এদিকে মিথাইলের সঙ্গে ধাক্কাধাক্কি হচ্ছে, তো ও ঘুরে গেছে। তো যখন সিগমা কমপ্লেক্স তৈরি হবে, এখানে যদি নেগেটিভ চার্জ আছে সেটা ভালো না, কারণ এই নাইট্রো প্লেনে নেই। এইখানটায় যদি সিগমা কমপ্লেক্সে নেগেটিভ চার্জ আসে, তাহলে এই নাইট্রোকে স্টেবিলাইজ করতে পারবে এবং সুন্দর রিয়াকশন হবে। তো এই জায়গাটাতে অ্যাটাক করে এখানে নেগেটিভ চার্জ আনাটাই বাঞ্ছনীয়। ইভেনচুয়ালি তুমি NH2 গ্রুপটাকে এখানেই দেখবে। ওকে, এই দুটো প্রশ্নই কিন্তু সিইউ এর পরীক্ষাতে বারবার এসেছে। আচ্ছা, এবার আমরা যদি ইয়েটা দেখি, মেকানিজমের রেডিটারমিনিং স্টেপটা দেখি, তো প্রথমে অ্যাডিশন আর আছে এলিমিনেশন, দুটো স্টেপ, সহজ রিয়াকশন। প্রথমে অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যাচ্ছে আর তারপরে এলিমিনেশনে অ্যারোমেটিসিটি ফিরে আসছে, তাহলে রিজনেবলি এক্সপেক্ট করা যায় যে এইটা স্লো স্টেপ হবে আর এটা নন রেট লিমিটিং ফাস্ট স্টেপ হবে। তার মানে এইটা যদি RDS হয় তাহলে এটা হবে আর কি। কারণ রেট অফ দ্য রিয়াকশন মাপলে অবভিয়াসলি অ্যাডিশনই ফার্স্ট স্টেপ হোক কি এলিমিনেশনই ফার্স্ট স্টেপ হোক, তুমি এইটাই পাবে, ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু ARX, সেকেন্ড ফার্স্ট অর্ডার উইথ রেসপেক্ট টু NU মাইনাস, ওভারঅল সেকেন্ড অর্ডার। তার কারণ যদি এইটা RDS হয়, তাহলে এর কনসেন্ট্রেশনের উপরে নির্ভর করে রেট। এর কনসেন্ট্রেশন তো অবভিয়াসলি এর কনসেন্ট্রেশন আর এর কনসেন্ট্রেশনের উপর নির্ভর করবে। সেটা তো যদি ফার্স্ট স্টেপটা RDS হয় তাহলেও যা, সেকেন্ড স্টেপটা RDS হলেও রেট এক্সপ্রেশনটা তাই। তাহলে আমরা সেটা বুঝতে পারছি না। অ্যাডিশন এলিমিনেশনের ফেভারে যেটা জ্যাকসন মেইজেনহাইমার কমপ্লেক্স নামটা যেখান থেকে এসেছিল আর কি, সেটা জ্যাকসন এবং মেইজেনহাইমারের এক্সপেরিমেন্ট ছিল যে এই ধরনের একটা ইথার কম্পাউন্ডকে, সেটা মিথাইল ইথার হোক কি ইথাইল ইথার হোক, তাদেরকে দুটোকে যদি আলাদা আলাদাভাবে মিথাইল ইথারটাকে ইথক্সাইড আর ইথাইল ইথারটাকে মিথক্সাইড দিয়ে ট্রিট করা হয়, তাহলে তারা এই ধরনের একটা ইন্টারমিডিয়েটকে আইসোলেট করতে সমর্থ হয়েছিলেন এবং দেখা গেছিল সেটা এখান থেকেই শুরু করো, এখান থেকেই শুরু করো, এই রিএজেন্টই দাও আর এই রিএজেন্টই দাও, এই কম্বিনেশনটাই দাও আর এই কম্বিনেশনটাই দাও, যাই দাও একই ইন্টারমিডিয়েট তৈরি হচ্ছে। এবং এটা খুব সহজে অ্যাডভার্টাইজ করতে পারে না, এটাকে লো টেম্পারেচারে আইসোলেট করা যায়। এবং এটা কেন পারে না, তার কারণ মিথক্সাইড দুটোই হচ্ছে ভেরি ব্যাড লিভিং, চট করে বেরোতে চায়। তার ফলে কি হবে, একে আইসোলেট করা যাবে। এবং তারপর যদি তুমি এই জায়গাতে অ্যাসিডিফিকেশন করো, তখন এখানটায় প্রোটনেশন হয়ে গিয়ে, এই জায়গাটাতে প্রোটনেশন হয়ে গিয়ে তখন এটা গুড লিভিং গ্রুপ হয়ে যাবে। তো সেটা তো মিথানলের ক্ষেত্রেও মিথক্সাইডের সাইডটাও হতে পারে, কারণ এখান থেকে ইথানলও বেরোতে পারে, এখান থেকে মিথানলও বেরোতে পারে, এবং ইভেনচুয়ালি তুমি এই মিক্সচার অফ কম্পাউন্ড পাবে যেখানে এটা OMeও আছে, এটা OETও আছে। তার মানে এখান থেকে শুরু করলেও একই জিনিস, এখান থেকে শুরু করলেও একই জিনিস, এবং সেম ইন্টারমিডিয়েট তো তৈরি হয়েছিল, কারণ সেম ইন্টারমিডিয়েটকে আমরা আইসোলেট করেছিলাম। তাহলে এটা কিন্তু আমাদের এডিশন এলিমিনেশনের পক্ষে একটা চরম প্রমাণ। আচ্ছা, কোনটা রেডিটারমিনিং স্টেপ সেটা নিয়ে একটা ডেফিনিটিভ প্রুফ আছে। তুমি যদি এক্স এই রিয়াকশনটা করছো, অ্যাক্টিভেটেড অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, যেখানে নিউক্লিওফাইল হচ্ছে একটা তোমার একটা পাইপিডিটি, তার মানে একটা সেকেন্ডারি আনো, আর এক্স হচ্ছে লিভিং গ্রুপ, এক্স এর নেচারটা তুমি ভ্যারি করাচ্ছ, ক্লোরিন ব্রোমিন আয়োডিন নিয়ে ভ্যারি করাচ্ছ। সেখানে দেখা যাচ্ছে ক্লোরিনের রেট 4.3 রিলেটিভ রেট, আয়োডিনের 1 আর ব্রোমিনেরও 4.3। তো এই যে ডিফারেন্সটা, পার্টিকুলারলি এই দুটো যদি এক হয়ে যায়, তাহলে এটা কি করে RDS হতে পারে? কারণ এখানে কার্বন ক্লোরিন বন্ড থাকলে যত তাড়াতাড়ি ভাঙবে, কার্বন ব্রোমিন বন্ড থাকলে তার থেকে অনেক তাড়াতাড়ি ভাঙার কথা, কার্বন আয়োডিন বন্ড থাকলে সেটা আরো তাড়াতাড়ি ভাঙার কথা। এটা কি করে হবে রেট ডিটারমিনিং স্টেপ, যেখানে এই দুটো রেট খুব কাছাকাছি এবং এটাও এমন কিছু নয়। কারণ আমরা যদি SN2 SN1 এর রেট দেখি, তাহলে RX সিস্টেমের উপরে X is equal to ক্লোরিন ব্রোমিন আয়োডিন, সেখানে আয়োডিন ইজ ফার গ্রেটার দেন ব্রোমিন ইজ ফার গ্রেটার দেন ক্লোরিন, বিকজ বন্ড স্ট্রেংথটা সেইভাবেই ভ্যারি করে। তাহলে এটা নিশ্চয়ই রেট ডিটারমিনিং স্টেপ হতে পারে না। তাহলে এটা যদি রেট ডিটারমিনিং স্টেপ না হয়, তাহলে ফার্স্ট স্টেপটা রেট ডিটারমিনিং স্টেপ হবে, যেটা আমাদের লজিকের সাথে মিলছে, কারণ এখন অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে গেছে। ফ্লুরিনের ক্ষেত্রে কিন্তু একটা চমকপ্রদ ব্যাপার ঘটে। যদি এইটা রেট ডিটারমিনিং স্টেপ হতো, তাহলে ফ্লুরিন স্লোয়েস্ট হতো, কারণ কার্বন ফ্লুরিন বন্ড হচ্ছে ভেরি স্ট্রং বন্ড, তাকে ভাঙা কঠিন, অ্যাটলিস্ট কার্বন ক্লোরিন, কার্বন ব্রোমিন, কার্বন আয়োডিন তাদের রেসপেক্টে। ফ্লুরিনের ক্ষেত্রে রেট হচ্ছে 3300। এটার কারণ কি? তো প্রথম কারণ হচ্ছে যে নাইট্রো তো আছেই, সব ঠিক আছে, এখানে যদি এক্স এর জায়গায় তুমি সরি যদি তুমি ফ্লুরিন নাও, তো ফ্লুরিন তো হাইলি ইলেকট্রোনেগেটিভ, তাহলে সে এই জায়গাতে এই কার্বনের উপরে -I চার্জ দেখাবে এবং একে ইলেকট্রোফিলিক করে তুলবে, স্ট্রংলি ইলেকট্রন নিউট্রন। হ্যাঁ, অবভিয়াসলি ফ্লোরিনের একটা +I এফেক্ট আছে, কারণ তার লোন পেয়ার অফ ইলেকট্রনসও তো আছে, কিন্তু কার্বন ফ্লোরিন বন্ড তো ভাঙাটা তো রেট ডিটারমিনিং স্টেপ নয়। এবং কার্বন ফ্লোরিন বন্ড যখন ভাঙবে তখন মানে তার আগেই রেট ডিটারমিনিং স্টেপ হয়ে গেছে।
তো এই জায়গাটাতে এই নিউক্লিওফাইল এখানটা অ্যাটাক করার উপরে খুবই উৎসাহী থাকবে, তার কারণ এখানটায় একটা স্ট্রং মাইনাস আই এফেক্ট আছে। ওই জায়গাতে রেজোনেন্স এফেক্ট হয়তো অতটা ডমিনেট করতে পারছে না, এবং নাইট্রোরা তো রয়েইছে এটাকে রিনটাকে অ্যাক্টিভেট করার জন্য। শুধু ফ্লুরোবেঞ্জিন নিয়ে কাজ করলে হয়তো এতটা রেট তুমি কখনোই পেতে না। আচ্ছা, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যখন এই সিগমা কমপ্লেক্সটি তৈরি হচ্ছে, এই ধরনের কোনো একটা সিগমা কমপ্লেক্স যখন তৈরি হচ্ছে, তার মানে বেসিক্যালি এই জায়গাটা জুড়ে নেগেটিভ চার্জ আছে। এখানটা যদি ক্লোরিনের বদলে তুমি ফ্লুরিন রাখো, তাহলে ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বাকি হ্যালোজেনগুলোর থেকে এতটাই বেশি যে ওর ইন্ডাকটিভ এফেক্টও বেশি। তাহলে নট অনলি ওই ইপসো পজিশনটাকে মাইনাস আই দিয়ে অ্যাক্টিভেট করছে, ওর এই মাইনাস আই এফেক্টটা এই সিগমা কমপ্লেক্সটাকেও স্টেবিলাইজ করে ফেলছে। তাহলে রেট অফ দ্য রিয়াকশন বেশি হওয়ারই কথা। এবং এই যে ট্রানজিশন স্টেট, এটা যত স্টেবিলাইজড হবে তত তো রেট অফ দ্য রিয়াকশনটা কমবে, কারণ রেট অফ দ্য রিয়াকশন বাড়বে, অ্যাক্টিভেশন এনার্জি কমবে। তার কারণ হচ্ছে যে তোমার সিগমা কমপ্লেক্স যদি স্টেবিলাইজড হয়, তাহলে এমন স্পষ্টভাবে তুমি তোমার টিএস অ্যাডিশনের টিএসটা স্টেবিলাইজ হওয়ার কথা। আচ্ছা, আরেকটাও পয়েন্ট আছে, সেটা হচ্ছে নিউক্লিওফাইল যখন এখানে ঢুকতে যায়, এরকম কোনো জায়গায় ঢুকতে যায়, তো এখানে যদি ধরো হ্যালোজেন আছে, তো হ্যালোজেনের উপর লোন পেয়ারস অফ ইলেকট্রনস আছে। এবার এটা যদি খুব পোলারাইজেবল হয়, আয়োডাইড বা ব্রোমাইড যদি থাকে এখানে, আয়োডিন বা ব্রোমিন যদি থাকে, তাহলে তাদের এই পোলারাইজেবল ইলেকট্রনরা, যে ইনকামিং নিউক্লিওফাইল তো একটা ইলেকট্রন রিচ স্পিসিস, তার সাথে ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনে যেতে পারে। ফ্লুরিনের পোলারাইজেবিলিটি ভীষণ কম, লো পোলারাইজেবিলিটি, সাইজ ছোট, ইলেকট্রন ডেন্সিটি বেশি, কিন্তু পোলারাইজেবিলিটি কম। পোলারাইজেবিলিটি কম হওয়ার জন্য ইনকামিং নিউক্লিওফাইলের সঙ্গে সে যখন অ্যাটাকটা করবি, তখন তার রিপালসিভ ইন্টারাকশনটা কম হবে। এবং পার্টিকুলারলি যদি সফট মোর পোলারাইজেবল নিউক্লিওফাইল অ্যাটাক করে, যেমন পিএইচএস মাইনাস বা এই জাতীয় জিনিসকেও অ্যাটাক করে, যে নিজে অনেকটা পোলারাইজেবল এবং অনেকটা দূর থেকে বেঞ্জিন রিংয়ের ইলেকট্রন ডেফিসিয়েন্সিকে সেন্স করে দূর থেকে বন্ড তৈরি করা শুরু করে দিতে পারে। ফ্লোরিন যেহেতু সাইজটা ছোট, তাই মোর পোলারাইজেবল যে আয়ন ইনকামিং নিউক্লিওফাইল, সে অনেক দূর থেকে বন্ড তৈরি করা শুরু করবে, কিন্তু আয়োডিন থাকলে সে আয়োডিনের রেডিয়াসের মধ্যে ঢুকে পড়বে হয়তো। কিন্তু ফ্লুরিন যেহেতু সাইজ ছোট, তাই ফ্লুরিনকে সে দেখতে পাবে না, অনেকক্ষণ ধরে দেখতে পাবে না, কিন্তু কার্বনের সঙ্গে সে বন্ড তৈরি করতে শুরু করে দেবে। অর্থাৎ ফ্লুরিন ইন্টারফেয়ার করবে না, কিন্তু ব্রোমিন বা আয়োডিন যদি থাকে, তাহলে ইনকামিং নিউক্লিওফাইলের সাথে ইন্টারফেয়ার করবে বেশি, এবং সেই জন্য তার রেটটা হয়তো আরেকটু ইমপ্রুভ করবে। এখন যেহেতু তুমি যদি খুব শর্ট, মানে খুব ছোট এবং হার্ড অ্যানায়নের সাথে রিয়াকশন করো, তাহলে তাকে অনেক কাছে ঘেঁষে এসে রিয়াকশনটা করতে হয়, তা নাহলে আগে থেকে তো বন্ড ফর্মেশন হয় না। এবং মোস্টলি তারা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের উপরে খুব একটা ডিপেন্ড করে না, তাদের ক্ষেত্রে মেজর ফোর্স অফ অ্যাট্রাকশনটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। তো তাহলে সেখানে ক্লোরিন ব্রোমিন যাই থাকুক, সে ওর কাছাকাছি আসতেই হবে, এবং সেই জন্য রেট ডিফারেন্সটা বেশ অনেকটা বড় হবে। অর্থাৎ ফ্লুরিন হয়তো অনেকটা ভালো রিয়াক্ট করবে, আয়োডিন হয়তো খুব খারাপ রিয়াক্ট করবে। আবার যদি তুমি বিরাট পোলারাইজেবল আয়ন নাও, তাহলে সে অনেক দূর থেকে বন্ড তৈরি করতে পারে, ফলে আয়োডিনের সঙ্গে তার সমস্যা হবে, এটা ঘটনা। ফ্লুরিনের সাথেও হয়তো কিছু সমস্যা হবে, কত কম হবে, কিন্তু ওভারঅল অনেক কাছে এসে বন্ড তৈরি করতে গেলে আয়োডিনের জন্য যতটা প্রবলেম তার হতো, অতটাও প্রবলেম তার হয়তো হবে না। এবং সেই জন্য দেখা যায় যে হার্ড অ্যানায়ন বা ছোট্ট অ্যানায়ন দিয়ে যদি নিউক্লিওফাইলকে অ্যাটাক করা যায়, তাহলে ফ্লুরোবেঞ্জিন এবং আয়োডোবেঞ্জিনের মধ্যে রেট ডিফারেন্সটা অনেকটা, ফ্লুরোবেঞ্জিন অনেক বেশি রিয়াক্টিভ। আর যদি সফট অ্যানায়ন দিয়ে করা যায়, যেহেতু অনেক দূর থেকে রিয়াকশনটা শুরু করে দিতে পারে, হ্যালোজেনগুলোর ইন্টারফেয়ারেন্স এক একটার এক এক রকম, কিন্তু ইন্টারফেয়ারেন্সটা কোনো ক্ষেত্রেই মাত্রা ছাড়া ইন্টারফেয়ারেন্স নয়, সেই জন্য এদের রেট ডিফারেন্স থাকে। ফ্লুরোবেঞ্জিন সবসময় মোর রিয়াক্টিভ, কিন্তু আয়োডোবেঞ্জিনের সাথে তার ডিফারেন্সটা একটু কমে যায়। এবার আমরা এখানে কতগুলো অ্যারোমেটিক নিউক্লিওফিলিকের কতগুলো এক্সাম্পল দিচ্ছি। যেমন ক্লোরোবেঞ্জিনের সাথে তুমি যদি নাইট্রেশন করো, ক্লোরোবেঞ্জিনকে ফিউমিং নাইট্রিক অ্যাসিড তোমাকে দিয়ে, ফিউমিং সালফিক অ্যাসিড দিয়ে করতে হবে, কারণ ক্লোরোবেঞ্জিন বেঞ্জিনের থেকে লেস রিয়াক্টিভ, যদিও অর্থোপ্যারা ওরিয়েন্টেড। তো দুখানা ঢুকেছে, দুখানা ঢোকার পরে এটাও ডিঅ্যাক্টিভেটিং, এটাও ডিঅ্যাক্টিভেটিং, এটাও ডিঅ্যাক্টিভেটিং, 3 নম্বর নাইট্রেশনটি হওয়া খুব মুশকিল আছে। অথচ এই কম্পাউন্ড যদি তৈরি করতে পারা যায়, তাহলে এই ক্লোরিনকে ডিসপ্লেস করে এখানে নিউক্লিওফাইল ঢোকানো যাবে, তার মানে এটা খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড। এটা বানাবো কি করে? তখন যেটা করে সেটা হচ্ছে যে এই সিস্টেমটা তো অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক না হলেও অ্যারোমেটিক নিউক্লিওফিলিকের জন্য আইডিয়াল। এটাকে একবার সোডিয়াম বাইকার্বনেট দিয়ে এখানে ওইচ ঢুকিয়ে দেয়। ওইচটা ঢোকানোর পর ক্লোরিনের থেকে নেচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ক্লোরিনের প্লাস আর এফেক্টের তুলনায় ওইচের প্লাস আর এফেক্ট অনেকটা স্ট্রঙ্গার। তার ফলে কি হবে, এটা কিন্তু অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক এবার হবে। এবার থার্ড নাইট্রেশনটা করা যাবে, থার্ড নাইট্রেশনটা করে নিলাম, ওইচ অর্থোপ্যারা ওরিয়েন্টিং, তাহলে যেখানে চাই সেখানেই হয়ে গেল।
হয়ে যাওয়ার পর এই ওইচটাকে লিভিং গ্রুপ হিসেবে কাজ করাচ্ছে PCl5 দিয়ে। তুমি বলবে ওইচ ব্যাড লিভিং গ্রুপ, ফসফরাস দিয়েছে ওই জন্য, যাতে ফসফরাস দিয়ে অক্সিজেনটাকে টেনে নিতে পারে। তুমি ভাবো না, এটা তো অনেকটা ভিনাইলোগাস কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিড ক্লোরাইড তৈরি করার মতো। আর সিওএইচ থেকে আর সিওসিএল তৈরি হয় যেরকম, সেরকমই এখানটায় তুমি যদি এটাকে সি ডাবল বন্ডেড ও ভেবে নাও এন ডাবল বন্ডেড ওর জায়গায়, তাহলে এটা একটা ভিনাইলোগাস কার্বক্সিলিক অ্যাসিড মইটি ধরতে পারো। তাহলে PCl5 দিলে তো সিএল ঢুকবেই, হয়ে যাবে। এটার নাম হচ্ছে পিক্রিল ক্লোরাইড। হ্যাঁ, পিক্রিল ক্লোরাইডের মধ্যে যদি তুমি ইথানলিক অ্যামোনিয়া দাও তাহলে এখান থেকে H2 হবে। তার মধ্যে যদি তুমি হাইড্রোজিন দাও তাহলে এখানে 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রোজিন হবে, যেটাকে ব্র্যাডিস রিএজেন্ট বলা হয়। আচ্ছা, ক্লোরোবেঞ্জিনের উপরে যদি তুমি নাইট্রেশন করো, তারপরে সেপারেশন করো অর্থপ্যারাকে, তাহলে অর্থটা হলো এটাকে আমরা একটা সোডিয়াম সালফাইড দিয়ে ট্রিট করলে এখানে আমরা একটা নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন পাচ্ছি, এখানে ক্লোরিন চলে যাচ্ছে, এইখানটা একটা S- ঢুকছে, তারপর একটা কাপলিং হচ্ছে, হয়ে এই জিনিসটা তৈরি হলো একটা ডাইসালফাইড লিঙ্কেজ। এই ডাইসালফাইড লিঙ্কেজ তুমি ওই এসিসির যে প্রোটিনের চ্যাপ্টার, সেখানে যে প্রোটিন স্ট্রাকচারের ক্ষেত্রে সিস্টিনের ডাইসালফাইড লিঙ্কেজের কথা আমরা আলোচনা করেছিলাম। এবার এই সিস্টেমের উপরে যদি তুমি অক্সিডেশন করো তাহলে এই সালফার সালফার বন্ডটা ভেঙে যাবে, যেটা আমরা জানি যে এই ধরনের অক্সিডাইজিং এনভায়রনমেন্টের ডাইসালফাইড লিঙ্কেজটা থাকে না, সেটা ভেঙে গিয়ে এখানটায় অক্সিডেশন হয়ে SO2Cl হবে। এটাকে যদি আমরা SO2Cl কে যদি আমরা হাইড্রোলিসিস করি, তারপরে আমরা আয়রন অ্যাসিটিক অ্যাসিড দিয়ে যদি এটাকে আমরা রিডাকশন করি এবং তারপরে কনসেন্ট্রেট HCl দিয়ে এটাকে ট্রিট করা হয়, তাহলে সেখান থেকে অর্থানিলিক অ্যাসিড তৈরি হয়। সালফানিলিক অ্যাসিড হলে SO3 গ্রুপটা এখানে থাকে, এটা হচ্ছে অর্থ পজিশনে যদি থাকে তাহলে এটা হচ্ছে অর্থানিলিক অ্যাসিড বা 2-অ্যামিনো বেনজিন সালফোনিক অ্যাসিড। এইটা এইভাবেই তৈরি করা হয়। ফেনলের উপরে সোডিয়াম ইথক্সাইড দিয়ে ট্রিট করেছে, অবভিয়াসলি ফেনক্সাইড তৈরি হয়েছে। ফেনক্সাইডকে রিয়াকশন করাচ্ছে উইথ প্যারাক্লোরোনাইট্রোবেনজিন, এইটা নিউক্লিওফাইল, এইটা ইলেকট্রোফাইল, এই পজিশনটাতে লিভিং গ্রুপ আছে, তাহলে তোমার ডাইয়েরাইল ইথার তৈরি করার একটা ভালো টেকনিক হতে পারে এটা। তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে যে এইটা তৈরি করার সময় কোনটা ইউজ করবো, এইটাকে কেটে ক্লোরোবেনজিন আর প্যারানাইট্রোফেনল ইউজ করবো, নাকি এইটাকে কেটে ফেনক্সাইড আর প্যারাক্লোরোনাইট্রোবেনজিন ইউজ করবো? অবভিয়াসলি যেটা আমরা করেছি সেটা বেটার। ক্লোরোবেনজিনের ওপরে এই যে প্যারানাইট্রোফেনলের কনজুগেট বেস দিয়ে রিয়াকশন, ওই জিনিস হবে না। তার কারণ প্রথম কথা হচ্ছে ক্লোরোবেনজিনে অ্যাক্টিভেটার নেই, কোনো নাইট্রোফাইট্রো কিচ্ছু নেই। দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে যদি O- রাখো তাহলে সে নাইট্রোর সঙ্গে কনজুগেশনে ব্যস্ত হয়ে পড়বে এবং তার নিউক্লিওফিলিসিটি যাবে অসম্ভব রকমের কমে। তার ফলে ফেনক্সাইড ইজ এ ফার 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 বেটার নিউক্লিওফাইল as well as a much stronger base compared to 4-nitro uh, compared to the corresponding 4-nitro derivative. আচ্ছা, এরপরে একটা ওষুধের প্রিপারেশনে বেশ কতগুলো অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন আছে, আমি টোটাল সিনথেসিসটা দেখাইনি। ওফ্লক্সাসিন, এটা ওই ওষুধটা সম্ভবত তোমরা সবাই কোনো না কোনো টাইমে খেয়েছো, আমরা সবাই খেয়েছি। এটা একটা অ্যান্টিবায়োটিক, এটা তৈরি করার জন্য বিউটিফুল সিনথেসিস, কিন্তু এখানটায় এটা ইম্পর্টেন্ট এই জন্য যে এখানে প্রচুর অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন ইউজ করেছিল। এটা একটা ক্লাসিক সিনথেসিস, প্রথম যে সিনথেসিসটা হয়েছিল আর কি। তো প্রথমে এই কম্পাউন্ডটা নিয়েছে, একটা 2,3-ডাইক্লোরোনাইট্রোবেনজিন, এটাকে পটাশিয়াম ফ্লোরাইড দিয়ে ট্রিট করেছে। এটা এর রেসপেক্টে মেটা, এটা এর রেসপেক্টে অর্থ, তাহলে এই লাল রঙের হাইলাইট করা ক্লোরাইডটা উড়ে গেছে, এবার NO2 ঢুকেছে। এবারে এখানে KCl সরি এখানে NO2 ছিল, এখানে পটাশিয়াম ফ্লোরাইড দিয়েছে, তার ফ্লুরিন ঢুকেছে। আচ্ছা, এবার এই ফ্লুরিনের রেসপেক্টে এই নাইট্রো গ্রুপ অর্থ এবং ফ্লুরিন একে অ্যাক্টিভেট করছে টুয়ার্ডস অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এখানে KCl দিয়েছে, এবার নাইট্রো গেছে উড়ে, ফ্লুরিন ঢুকেছে। এবার নাইট্রো কিন্তু একটা যথেষ্ট ভালো লিভিং গ্রুপ, সিচুয়েশন যদি সেরকম ডিমান্ড করে তাহলে নাইট্রো উড়ে যেতে পারে। আচ্ছা, এবার এর উপরে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করছে, নাইট্রেশন করছে। দেখো এই পজিশনটা অর্থ উইথ রেসপেক্ট টু ক্লোরিন, প্যারা উইথ রেসপেক্ট টু ক্লোরিন। অফকোর্স এই পজিশনটা প্যারা উইথ রেসপেক্ট টু ফ্লোরিন, কিন্তু সেটা অন্য দুটো ক্লোরিনের রেসপেক্টে মেটা। এবার ক্লোরিন যেহেতু কিছুটা প্লাস আর এফেক্ট দেখাতে পারে, ডিঅ্যাক্টিভেটার বাট অর্থ প্যারা ওরিয়েন্টার, তাই নাইট্রেশনটা কিন্তু রিডিউস সিলেক্টিভলি এই জায়গাতে বা ইকুইভ্যালেন্ট এই জায়গাতে হবে। তো এই দুটো পজিশন তো ইকুইভ্যালেন্ট, তো এখানে ঢুকছে নাইট্রো, ঢুকেছে, দুটো ক্লোরিন আছে। এরপরে আমরা পটাশিয়াম ফ্লোরাইড দিয়ে অ্যারোমেটিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন করেছি। খেয়াল করে দেখো এই নাইট্রো রেসপেক্টে এই ক্লোরিনটা অর্থ, এই ক্লোরিনটা প্যারা, দুটোই গেছে উড়ে, দুটো উড়ে গেছে। এবার আমরা তিনটে পরপর ফ্লুরিন পেয়েছি, এখানে নাইট্রো আছে। এবার এটাকে পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করেছে এবং এই জিনিসটার নিউক্লিওফাইল ইনসিটু তৈরি করেছে। অবভিয়াসলি এখান থেকে প্রোটন খাবে, খেয়ে এখানটায় অ্যালকক্সাইড হবে। এই অ্যালকক্সাইডটা এই ফ্লোরিনটাকে উড়িয়ে এইখানটায় ঢুকে যাচ্ছে। অর্থাৎ তোমার এখানে একটা নিউক্লিওফিলিক, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এরপর আরও আছে যেগুলো আমি আর দেখাইনি।
এইটা পর সিরিজ অফ অ্যারোমেটিক নিউক্লিওফিলিক মাঝখানে একটা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন দিয়ে একটা জটিল কম্পাউন্ড ওফ্লক্সাসিন তৈরি করার জন্য যে অ্যারোমেটিক রিং এর আশেপাশে যে ফাংশনালাইজেশন করার যে জায়গাগুলো সেগুলোকে ওরা ফাংশনালাইজ করেছে। হ্যাঁ, এখানে হয়তো আশেপাশে হয়তো সাইড প্রোডাক্টস হয়েছে, কিন্তু সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে, যেটা দরকার সেটাকে আইসোলেট করে নিয়েছে। এরপর যে রিয়াকশনটা সেটা হচ্ছে যদি লিভিং গ্রুপটা হাইড্রাইড হয়, অর্থাৎ ইপসো পজিশনে তোমার যদি ওই যে জায়গাটাতে অ্যাটাক করছে ওখানটায় যদি কোনো লিভিং গ্রুপ না থাকে, তো জেনারেলি হয় না। তার কারণ হচ্ছে যে হাইড্রাইড ইজ এ ভেরি ব্যাড লিভিং গ্রুপ, তার করেসপন্ডিং কনজুগেট অ্যাসিডের পিকে হচ্ছে 35। তো যদি মিডিয়ামে কোনো অক্সিডাইজিং এজেন্ট না থাকে তাহলে হাইড্রাইড বেরোয় না। যেমন আমরা ওই ধরো তোমার ওই যে আয়োডিনেশনের সময় বলেছিলাম, আয়োডিনেশন অ্যারোমেটিক রিং আয়োডিনেশনের সময় মিডিয়ামে যে আয়োডাইডটা বেরোয়, আই প্লাস ঢোকার পর যে আই মাইনাস পার্টটা বেরিয়ে আসে, ওটাকে যদি অক্সিডাইজ করা যায় তাহলে রিয়াকশনটা সামনের দিকে যায়। এখানে অনেকটা তাই, লিভিং গ্রুপ এইচ মাইনাস যদি বেরোয় তাহলে তাকে অক্সিডাইজ করতে হবে। এক্সাম্পল আছে, এবং এই ধরনের নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনকে বলা হয় অক্সিডেটিভ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ হাইড্রোজেন ওএনএসএইচ। এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব হট রিসার্চের জায়গা। তো 1,3 ডাইনাইট্রোবেনজিন নিয়ে সেখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড আয়রন 3 আছে এখানে, তার দিয়ে হিট করছে এবং H3O+ দিয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো কম্পাউন্ড তৈরি হচ্ছে, একটা হচ্ছে 2,4 ডাইনাইট্রোফেনল যেটা মেজর প্রোডাক্ট, আর একটা হচ্ছে 2,6 ডাইনাইট্রোফেনল যেটা মাইনর প্রোডাক্ট। তার মানে 1,3 ডাইনাইট্রোবেনজিনকে নিয়ে যদি আমরা KOH দিয়ে এটা দিয়ে হিট করি তাহলে সেখানে অরেঞ্জ কালার সলিউশন তৈরি হবে, because these compounds in this reaction medium will be existing as their anions, and these anions are extremely conjugated, therefore they are highly colored in nature. তো হচ্ছে কি করে? তো আমরা একটা দেখাচ্ছি, অন্যটাও হতে পারে। তো এখানে OH মাইনাস এখানে অ্যাটাক যদি করে তাহলে এখানে এই কম্পাউন্ডটা হবে, এখানে নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, সো দ্যাট ইজ রেজোন্যান্স স্টেবিলাইজড। যদি এখানে অ্যাটাক করে তাহলে এখানে নেগেটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, সো দ্যাট ইজ অলসো স্টেবিলাইজড। But if you look at these things, these are like these are like allylic alcohols, no? এই অ্যালাইলিক অ্যালকোহল যে মইটিগুলো আছে, এই যে অ্যালাইলিক অ্যালকোহল মইটিগুলো আছে, এই নাইট্রো গ্রুপের প্রেজেন্সে এই অ্যারোমেটিক রিং ইলেকট্রোফিলিক হয়ে যাওয়ার জন্য হাইড্রোক্সাইডের অ্যাটাকের ফলে এগুলো তৈরি হলো। এই অ্যালাইলিক অ্যালকোহলগুলো অক্সিডেশন, যদি অক্সিডেশন হয় তাহলে এইখানটায় কার্বনিল চলে এসেছে, দেখো ওইচের জায়গায় কার্বনিল, এখানে ওইচের জায়গায় কার্বন। And if you draw the resonance structures, then those resonance structures are obviously aromatic. এরকম আর তারপর কি আছে, জাস্ট H2+ দিয়ে দাও, সো দ্যাটস ইট। তো এখানে অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে তোমার আয়রন 3, নিজে রিডিউস হয়ে তৈরি হবে আয়রন 2 তে, এবং সেইটা না থাকলে রিঅ্যাকশনটা হওয়া মুশকিল আছে। যদি এমনি করো, NaOH দিয়ে এমনি হিট করো তাহলেও হয়তো হবে, সেক্ষেত্রে রিয়াল অক্সিজেনটা হচ্ছে অক্সিডাইজিং এজেন্ট, কিন্তু Fe3+ থাকলে অনেক এফিশিয়েন্ট অক্সিডেশনটা হয় এবং রিঅ্যাকশনটা অনেক ভালো হয়, ইল্ডটা অনেক বেটার হয়। সো দিস ইজ ইয়োর অক্সিডেটিভ নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ হাইড্রোজেন, এবং দ্যাট ইজ হাউ দিস রিঅ্যাকশনস আর ডান। এরপর যেটা আছে সেটা হচ্ছে ভন রিক্টার রিঅ্যাকশন, এইটা আমরা পরের পার্টে ডিসকাস করছি। থ্যাংক ইউ ফর ইয়োর পেশেন্স।